ইসকন নিয়ে আপনি কাজ করেছেন, আমরা জানি ইসকনের যে সার্বিক পরিস্থিতি বা সবকিছু মিলিয়ে কি করা যায়। পিনাকিদা বলেছেন 7 দিন তিনি ইসকন নিয়ে একটি এপিসোড করছিলেন, তিনি 7 দিন এটি স্থগিত রাখবেন। ইসকনকে মাহমুদ ভাইকে যে হুমকি দিয়েছে সেটি প্রত্যাহার করে নিতে হবে, ক্ষমা চাইতে হবে, নাহলে তিনি তাদের মুখোশ উন্মোচনে আরো কঠোর ভূমিকায় যাবেন। ইসকন নিয়ে আপনি অনেক কাজ করেছেন, আমি জানি আপনি বিপদগ্রস্ত হয়েছিলেন। আপনার কথাটা একটু শুনি, ইসকন নিয়ে আপনার বক্তব্য খুব সংক্ষেপে, 10 মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। ইসকন, সবাইকে ধন্যবাদ এবং আমি দুঃখিত, আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ইসকন যে একটা তাবলিগ জামাতের মতো একটা প্রতিষ্ঠান, এরা খুব নিরীহ টাইপের একটা প্রতিষ্ঠান। আমি যখন 2019 সালে ইসকন নিয়ে কথা বলেছিলাম, আমার মনে হয় যে ওই সময় এরকম অনেক মানুষ ছিল যারা কিনা ইসকন নামে কোনো একটা নাম আছে সেটাও হয়তো তারা জানতো না। এবং আমি নিজেও ওই প্রোগ্রামটা করার মনে হয় 2 মাস আগে জেনেছি যে ইসকন এই করছে আমাদের দেশে। তো যাই হোক, তখন কেউ কেউ বলেছিল, এবং এখনো ধরেন আপনি পিনাকিদার কথা যদি মনে করেন, মানে পিনাকিদার সাথে এখন কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে, মানে কিছু এই সাপ তেলা পোকামাকড় এরকম কিছু আছে, এগুলো এসে গুতাগুতি করে। পিনাকির ভিডিও কেন মানুষ এত দেখে, এটা তার সমস্যা। তো এই যে এই ধরনের লোকজন থেকে বাংলাদেশের মানুষকে হইতে হবে। একটা সত্যি কথা বলি, আসলে বাংলাদেশটা টিকে আছে কেন জানেন? বাংলাদেশ টিকে আছে হচ্ছে এই আমরা বাঙালি, ওরা যে বলে না যে তুমি কে আমি কে, বাঙালি, এটা বলার কারণ হচ্ছে এই বাঙালি যেদিন হব সেদিনই আমরা ভারতের সাথে যুক্ত হব। তো আমরা বাঙালি না, আমরা ইসলামী জাতীয়তাবাদী যে এই চেতনা, সেটা যদি ধারণ করতে না পারি, তাইলে আমাদের মধ্যে আর ভারতের মধ্যে কোনো পার্থক্য নাই, আমাদের ভারতের মধ্যে ঢুকে যাওয়া উচিত, সেটাই ওরা চায়। তো এই যাদের কথা বললাম, এগুলোর ভেতরে ইসলামী চেতনা তো বহু পরের কথা, এরা সব সময় ইসলামের বিরুদ্ধে কিভাবে কাজ করা যায় সেটাকে প্রমোট করে। এরা গে প্রমোট করে, সমকামিতা থেকে শুরু করে যত ধরনের এইসব অসভ্যতা, এগুলোকে তারা ইলিয়াস, আপনি এই যে সাম্প্রতিক সময় ধরেন ইসকন মাহমুদ ভাইকে যেভাবে হুমকি দিল, বা যে পরিস্থিতি, সরকারের যে ভূমিকা, এটা নিয়ে আপনি কি মনে করেন? এখন সরকারের কি করণীয়, বা ইসকনের এই হুমকির প্রেক্ষিতে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি না এখন পর্যন্ত? ভাই ধরেন ইসকন নিয়ে আপনি যে কিছু দেখবেন, মাহমুদ ভাই বলছে, আপনি বলছেন, আরেকজন বলছে, বিএনপির মহাসচিবের সাথে কালকে যেই ব্যক্তির কিনা বিরুদ্ধে মামলা হয়েছে তার সাথে ছবি একটা ভাইরাল হয়েছে, দেখেছেন আপনি? দেখেছি। আচ্ছা, যেই ব্যক্তি ইসকনের বিরুদ্ধে মামলা করেছে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, জানেন? এই যে অবস্থাগুলো, এইটার কারণ কি? তার মানে বিএনপি যদি নাকি ইসকনের পক্ষে কাজ করে, তো মানে মাহমুদুর রহমানকে তো হুমকি দেওয়া হবেই। হইতে পারে বিএনপি থেকেই দেওয়ানো হয়েছে, তোমরা মাহমুদুর রহমানের যা পারো করো। এখন আমরা তো মানে মনে হচ্ছে যেন এই দেশে সংখ্যালঘু টাইপের। প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে কালবেলা, এই যে এইসব পত্রিকার এরা যে কাজগুলো করছে, সেখানে মানে সরকারের তো বিশাল আকারে একটা ব্যবস্থা নেওয়ার কথা। সেখানে আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে ফেসবুকে পোস্ট করে প্রথম আলোর বন্দনা করে। তারপরে বিএনপি জামাতের পক্ষ থেকে আমি খুব শক্ত কোনো অবস্থান তাদের ব্যাপারে দেখি নাই। এখন তারা যদি মনে করে বিএনপি ডেইলি স্টার, প্রথম আলো এরা হচ্ছে দেশের জন্য হুমকি না, কিছু বলার নাই। আর যদি মনে করে হুমকি, তাহলে ব্যবস্থা নিতে হবে। আর যদি না নেয়, সেই ক্ষেত্রে তো এই দেশে যদি নাকি এই ইসকন যে পরিমাণে মানে আলেমদের উপরে নির্যাতন করেছে, যে পরিমাণে দেশদ্রোহিতা তারা এই চট্টগ্রাম থেকে শুরু করেছে, ঢাকাতেও নাকি তারা এরকম করবে, বাংলাদেশের পতাকা নামায় তারপরে ঘেরুয়া পতাকা তারা সেখানে টানাচ্ছে, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, এটার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ তখন মাঠে নামে, তাহলে পরিস্থিতি সরকার সামাল দেবে। ওইটাই। আর একটা মন্তব্য দিতে চাই, এই সরকারের 3 মাস হতে চললো, আপনি কি মনে করেন এই সরকারের যে ব্যর্থতা বা সরকারের করণীয় কি? সরকার তো পারছে না, আমরা অনেক রকমের আভাস পাচ্ছি যে একটা জরুরি অবস্থার দিকে দেশ যাচ্ছে কিনা, অন্য কোনো শাসন আমাদের উপর আসছে কিনা, এবং এগুলো পরিকল্পিত ভাবে হচ্ছে কিনা, সরকার কেন পারছে না? আপনি কি মনে করেন যে 3 মাসের মাথায় সেই সরকার করণীয় কি? আমরা এত বিপ্লব, এত রক্তের পরে আমরা কি হেরে যাব? ভাই সরকার পারছে নাকি সেটা হইলো আগে জানতে হবে। সরকার তো সবই পারছে। এই সরকার যা করতে চায় সেটাই করছে। মূল বিষয় হলো, আমি প্রথম আলোর 2য় পার্ট নিয়ে কাজ করছি, এটাতে আমি বলার যেটা চেষ্টা করেছি যে বাংলাদেশ এখন চালাচ্ছে হলো প্রথম আলো। ভারতের প্রথম চয়েস হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয় চয়েস হচ্ছে প্রথম আলো। এখন যারা যাচ্ছে তারা সবাই প্রথম আলোর লোক। আপনি দেখেন, এই যে আলী ইমাম মজুমদার কার প্রোডাক্ট, আসিফ নজরুল কার প্রোডাক্ট। তো এই প্রথম আলোর যেখানে এখনো পর্যন্ত আপনার এই দুর্নীতি দমন কমিশনের একজন বিচারক ছিল, এই যে বিচারক মোতাহার হোসেন, তার নাম আপনার প্রস্তাবিত হয়েছে। প্রস্তাবিত হওয়ার পরে আসিফ নজরুল সেখানকার একজনের মুখের বক্তব্য, আসিফ নজরুল কি বলেছে জানেন?
যে মুতাহার তো হচ্ছে গিয়ে তারেক রহমানের লোক। তারেক রহমান যখন ক্ষমতায় আসে তখন তারেক রহমান ওনাকে দুদকের চেয়ারম্যান বসাবে, আমরা কেন ওনাকে বসাবো? এই হচ্ছে প্রথম আলোর সব জায়গাতেই প্রথম আলো এবং ডেইলি স্টারের যে একটা আধিপত্য, এটা দিয়ে তারা দেশ চালাচ্ছে। এবং তারা যেটা করতে যাচ্ছে, ধরেন শিল্পকলা একাডেমিতে তারা একজনকে বসিয়েছে যিনি বলেছেন যে 2024 সালে এসেও মেয়েরা বুরকা পরে, এটা তার কাছে খুব খারাপ লেগেছে, তিনি ওইখানে বসেছেন। আলী ইমাম মজুমদার তিনি ওইখানে বসেছেন। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র গণমাধ্যমের সাথে বক্তব্য দিয়েছে, সেটাও সেই প্রথম আলো। তাদেরগুলো করছে, কিন্তু করছে নাকি যেই জন্য দেশ স্বাধীন হয়েছে 25শে ফেব্রুয়ারির এই হত্যাকাণ্ড নিয়ে, আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে একটা হত্যাকাণ্ড নিয়ে একটা করার কথা। সে কমিশন কিন্তু ওরা মুখে বলেছে, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, এখন পর্যন্ত কিচ্ছু হয় নাই, এখন পর্যন্ত কোনো কিছু করে নাই। কিন্তু তারপরে আলেমরা, আপনি জানেন যে কয়েকজন আলেম বের হয়েছে, অধিকাংশ আলেম এখন পর্যন্ত জেলে। বিডিআর এর সৈনিক, সেই সৈনিকরা মনে করেন তারা অপরাধ করেছে, অপরাধের শাস্তি হয়েছে। এক একজনের, আমি তাদের সাথে কথা হয়, এক একজনের 5 বছর 6 বছর বেশি তারা জেল খাটছেন। কোন আইনে তারা এখন পর্যন্ত জেলখানায় বন্দী আছে? এগুলো নিয়ে কোনো কথা নাই। কিন্তু তারপরে সব যদি বাদ দেন, কনক ভাই আপনি বলেন, মাহমুদ ভাই গিয়ে দেখতে গিয়েছে তাদেরকে, আহত হয়ে এখন হাসপাতালে সে চিকিৎসার টাকা পায় না। এই জন্য এই সরকার আসে নাই। এই সরকার এসছে হয়তো কিছু কোনো একটা কাজে, সেই পারপাস তারা সার্ভ করছেন, এর বাইরে কোনো কিছু করছেন না। আমার মনে হয় এদেরকে সরানোর জন্য বিএনপি এবং জামায়াতের এখন যেই মাঝখানে একটা, মানে দুই দলের ভেতরে এই যে রয়েল লোকজন, এই যে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে, মানে ঘটনা ঘটার আগেই প্রথম আলো, কালবেলা, এগুলো তো এখন আপনার নিউজ বের হচ্ছে, সেই নিউজে বলা হচ্ছে কি অমুক জায়গায় বিএনপির ওই লোক নাকি চাঁদাবাজি করে, অমুক জায়গায় এই চাঁদাবাজি করে। এগুলো করে করে নিজেদের জমি জায়গা বিএনপির যেগুলো আওয়ামী লীগ দখল করেছিল, সেগুলো দখল করতে গেলেও, আমার পরিচিত, সেগুলো দখল করতে গেলেও এখন বিএনপির লোকজনকে বলা হচ্ছে চাঁদাবাজ, দখলবাজ বলে তাদেরকে আবার দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। আবার বিএনপি জামাতের মধ্যে একটা কোন্দল তৈরি করা হচ্ছে, করে তারপরে এই একটা বিশৃঙ্খলা তৈরি করে এই দুই দলই খারাপ। 111 মতো আপনার মাহফুজ আনাম আবার বলে উঠবে যে দুই নেত্রীর দরকার নাই, নতুন বাংলাদেশ হবে, অন্য কেউ চালাবে। তারা আমার মনে হয় ওই দিকেই যাচ্ছে। না, এখন তো দুই নেত্রী না, এখন -3 হয়ে গেছে। শেখ হাসিনা, খালেদা জিয়া এবং তারেক রহমান -3 দিকে যাচ্ছে। যাই হোক, তো আমার মনে হয় যে মানে ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যতটুকু আস্থা এখনো আছে, টেরমেটের হয়ে পাবলিককে এটা সোজা করে দিবে। পাবলিক এখনো ঘরে ফিরে নাই আর কি। ছাত্র জনতা এখনো আমার মনে হয় যে ঐক্যবদ্ধ আছে। টেরমেটের হলে তারাই এগুলোর জবাব দিয়ে দিবে, ছাড়বে না। মাহমুদ, আপনার কোনো শেষ কোনো মন্তব্য আপনি করবেন ইলিয়াসের বক্তব্যের পরে? না, আমি শেষ মন্তব্য করে ফেলেছি। ইলিয়াসের কথা দিয়ে আমরা শেষ করি। জি। আর ইলিয়াস ইসকন নিয়ে অনেক কাজ করেছে এবং সর্বপ্রথম কাজ করেছিল, আমার মনে আছে। তো ডক্টর মাহমুদুর রহমান, আপনাকে ধন্যবাদ। পিনাকিদা অবশ্য তখন দেখেন, তখন এই ইসকনের করার পরে তারা বলেছিল যে ওই যে ওইখানে একটা চিঠির উল্লেখ ছিল, সেখানে তারা বলেছিল যে এই ইসকন হচ্ছে ওই যে কৃষ্ণ ভাবনা তারা করে। আমাদের এক সাংবাদিক আছে, ওই সাংবাদিক হচ্ছে গিয়ে আপনার এইটারে নিয়ে ব্যাপক বিশ্লেষণ, অনেক পড়াশোনা করেছিল, সে বিস্তর পড়াশোনা করেছিল। সেই পড়াশোনা করার পরপরই তিনার আমেরিকাতে বাড়ি, গাড়ি টাড়ি, মার্সিডিজ টার্সিডিজ অনেক কিছু হয়েছে। তো এই যে ইসকনের পক্ষে কেন কথা বলে এটা আমরা বুঝি। এখন ইসকন থেকে যে আমরাও কিছু যে অফার টফার পাই না এরকম না, কনক ভাইকে নাম ধরেই বলেছে যে ভাই আসেন, আমরা কিন্তু ওগুলিতে যাই নাই, ঠিক আছে? আমরা এখানে এখনো ভাড়া বাড়িতেই থাকি, আমরা কষ্টেই থাকি, এখনো কাজ করে খাই। তো এগুলোতে যারা বলেছিল যে তারা কৃষ্ণ ভাবনা করে, তাদের সাথে হিন্দুদের কোনো নাই, মা কালী নিয়ে কোনো সম্পর্ক নাই, তারা এখন দেখুক ইসকন, হিন্দু এবং আওয়ামী লীগ সবই এক জিনিস, মাঝখানে মুসলমানদের বিরুদ্ধে সবাই কাজ করছে। আর ইলিয়াস, ইসকন কিন্তু সনাতনী হিন্দুদেরও শত্রু। তারা কিন্তু সনাতনী হিন্দুদের মন্দির দখল করে ইসকন মন্দির বানায়। এইখানে ভাই একটা বিষয় আছে যে তারা তাদের সাথে তাদের কিছু কিছু শত্রুতা, ইসকন যেটা থেকে কোথা থেকে শুরু হয়েছে সেটা যদি নাকি কেউ বুঝতে চায়, ওইটা আবার বলতে গেলে আবার অনেক সমস্যা হবে। এটার হাত আবার অনেক লম্বা হাত এটার। এখন এই ইসকনের বাংলাদেশ প্রেক্ষাপট, ভারতের প্রেক্ষাপট, ওগুলির সব জায়গায় কিন্তু তারা প্রেক্ষাপট আলাদা আলাদা করে রাখে। এটা কিন্তু খুব মানে ওইটার নাম বলছি না, সেই জাতি থেকে কিন্তু এটা শুরু হয়েছে। অতএব তাদের খেলা কিন্তু 500, আমরা যেটা 500 বছর পরে চিন্তা করি, ওরা 500 বছর আগে সেটা চিন্তা করে। তো তাদেরকে বাংলাদেশে কিভাবে চলতে হবে সেটা তারা জানে। তারা পৃথিবীর সব ধর্মের মধ্যে একটা ঝামেলা তৈরি করতে চায়। বানর থেকে মানুষ তৈরি হয়েছে, এটা দিয়ে তাদের শুরু হয়েছে। আর এই বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন যদি নাকি হিন্দুদের যখন প্রয়োজন হয় তখন হিন্দুদের বিরুদ্ধে যাবে, মুসলমানদের বিরুদ্ধে প্রয়োজন হলে মুসলমানদের বিরুদ্ধে যাবে। এখন যেহেতু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেই কারণে মনে হচ্ছে যে তারা হিন্দুদের পক্ষ হয়ে কাজ করছে, আসলে তারা হিন্দুদেরও কেউ না। কিন্তু ইসকনকে যদি সরকারিভাবে যদি করা না যায়, আর বিএনপি যেটা করেছে, যে আজকে বলে রাখলাম যে বিএনপি যেটা করেছে, যে তাকে বহিষ্কার করেছে, যে ইসকনের বিরুদ্ধে মামলা করেছে,
এটার জন্য বিএনপি কে আমারটা আমি বললাম, আপনারা যারা আছে তারা না, আমারটা বলে রাখলাম, বিএনপি কে এটার আমি একটা জবাব একদিন দিব, যেদিন সম্ভব হয় সেদিন আমি এই জবাবটা দিয়ে দেব। জি, ইলিয়াস আপনাকে ধন্যবাদ। ডক্টর মাহমুদুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দীর্ঘ সময় দিয়েছেন, আমরা আলোচনা শুনলাম। নিশ্চয়ই নিকট সময় আবার আপনাদের সঙ্গে আবার আলোচনা করবো। আর পিনাকিদা অনুষ্ঠান শুরুর আগে আমাকে বলেছিলেন তিনি 50 মিনিট